এবার আমরা এই বিরোধী দলীয় নেতা আনোয়ার পারভেজ সেফিনকে ফ্লোর দিচ্ছি। ধন্যবাদ মাননীয় স্পিকার, এই মহান সংসদে আমাকে ফ্লোর দেবার জন্য। উত্থাপিত প্রস্তাবের সমর্থনে মাননীয় প্রধানমন্ত্রী বক্তব্য শুনছিলাম। আজকের প্রস্তাবের সবচাইতে গুরুত্বপূর্ণ দুটি শব্দ অধিকার ও সুযোগ, এবং এদের মধ্যেকার পারস্পরিক সম্পর্ক বিশ্লেষণে মাননীয় প্রধানমন্ত্রী যে ধূম্রজাল সৃষ্টি করলেন, বক্তব্যের শুরুতেই আমি তা থেকে উত্তরণের প্রয়োজন মনে করছি। জনাব স্পিকার, যে কোনো একটি বিষয়ে কিছু বিশেষ যোগ্যতা প্রাপ্ত হয়ে সেই বিষয়টিতে অধিকার অর্জন করতে হয়, আর এই অধিকার বাস্তবায়নের ক্ষেত্রে সর্বপ্রথমে আসে অধিকারটিকে স্বীকৃতি প্রদানের প্রশ্ন। অধিকার যখন স্বীকৃত হয়, কেবল তখনই তাকে প্রতিষ্ঠিত করবার উপায় হিসেবে সুযোগ সৃষ্টির প্রয়োজন দেখা দেয়। মাননীয় স্পিকার, প্রথমেই মাননীয় বিরোধী দলীয় নেতা একটি আপত্তিকর শব্দ উত্থাপন করেছেন, সেটি হলো ধূম্রজাল। মাননীয় স্পিকার, আমরা সংসদে বসে কোনো মায়ের ধূম্রজাল তৈরি করতে আসিনি মাননীয় স্পিকার। দ্বিতীয়ত মাননীয় স্পিকার, আমি স্পষ্টভাবে অধিকার এবং সুযোগকে সংজ্ঞায়িত করেছি, বলেছি যে প্রাপ্যতা যখন সবার তখন সেটি অধিকার, যখন প্রাপ্যতা শ্রেণীর মধ্যে সীমাবদ্ধ তখন সেটি সুযোগ। এখানে মাননীয় স্পিকার, মাননীয় বিরোধী দলীয় নেতা একজন সম্মানিত ব্যক্তি হিসেবে এমনতর শব্দ উত্থাপন করতে পারেন না স্পিকার। মাননীয় প্রধানমন্ত্রী, আমি বলছি যে ধূম্রজাল ঠিক আছে, সংসদে এটা চলবে, কিন্তু আপনি অধিকার, আমি তো ধূম্রজাল তৈরি করিনি মাননীয় স্পিকার। অধিকার এবং সুযোগের এই যে ব্যাখ্যা, এটা আপনিও দেবেন প্রধানমন্ত্রী হিসেবে, বিরোধী দলীয় নেতাও দেবেন। মাননীয় স্পিকার, আমি জনগণের ভোটে নির্বাচিত হয়ে এখানে এসেছি মাননীয় স্পিকার। ধূম্রজাল কথাটা সংসদীয় বিতর্কে চলে, এটা কোনো অসুবিধা নেই। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমি আমার বক্তব্য শুরু করেছি মাত্র, আমি যুক্তি দিয়ে প্রমাণ করব উনি কিভাবে ধূম্রজাল সৃষ্টি করেছেন। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ করছি তিনি আমার বক্তব্য ধৈর্য সহকারে শুনে তারপরে যেন পয়েন্টটি উত্থাপন করেন। মাননীয় প্রধানমন্ত্রী তো অধৈর্য হলে চলে না। মাননীয় স্পিকার, আমার খাবার অধিকার যখন স্বীকৃত হবে, কেবল তখনই তা নিশ্চিত করতে খাদ্যের যোগানের প্রশ্ন আসবে। এই খাদ্যের যোগানটি হচ্ছে সুযোগ। জনাব স্পিকার, আমরা যে কথাটি বলতে চাই, সুযোগ এবং অধিকার পরস্পর বিচ্ছিন্ন কোনো বিষয় নয়, বরং সম্পর্কযুক্ত। অধিকারকে অস্বীকার করে সুযোগ সৃষ্টির কোনোই অবকাশ নেই, যা বরং অব্যয়যুক্ত করে আজকের এই প্রস্তাবে করা হয়েছে। সরকারি দল যদি আজকের প্রস্তাবটিকে এইভাবে উত্থাপন করতেন যে আমাদের শিক্ষার অধিকার প্রতিষ্ঠার প্রয়োজনে অসংখ্য সুযোগ সৃষ্টি হয়েছে, আমরা সমর্থন করতাম। দেশ এবং জাতির বৃহত্তর কল্যাণের স্বার্থে আমরা ঐকমত্যের রাজনীতিতে বিশ্বাস করি। অথচ সরকার, উনি সুযোগের অপব্যাখ্যা দিচ্ছেন। আমার মাননীয় প্রধানমন্ত্রী প্রথমেই পরিষ্কার করেছে সুযোগ বলতে আমরা কি বুঝবো। আমরা বুঝবো যখন অধিকারটি শ্রেণীর মধ্যে সীমাবদ্ধ তখন সেটি সুযোগ হবে, অথচ উনি বলছেন অধিকারের পূর্ববর্তী শর্ত হিসেবে সুযোগের সংজ্ঞা। এটি তো আমার প্রধানমন্ত্রী বলেননি মাননীয় স্পিকার। মাননীয় প্রধানমন্ত্রী যে সংজ্ঞাটি দিয়েছেন তা আমার কাছে গ্রহণযোগ্য মনে না হয়, আমি নতুন সংজ্ঞা প্রদান করছি। যে কথাটি বলছিলাম, সরকার রাজ্যে প্রস্তাবটি উত্থাপন করেছে, তাতে দান্দিকভাবে বলা হচ্ছে শিক্ষা বর্তমানে অধিকার নয় বরং সুযোগে পরিণত হয়েছে, যাতে করে মনে হচ্ছে মানুষের শিক্ষার অধিকারটি বোধহয় আজকে অস্বীকৃত, যা কিনা মানুষের মনে এক হতাশার ক্যান্সার সৃষ্টি করবে। জনাব স্পিকার, এই দিন নয়, আরো দিন আছে। এই বুক ভরা আশার বাণী নিয়ে যে শিশুটি দৌড়িয়ে স্কুলের দিকে যাচ্ছিল, মাননীয় প্রধানমন্ত্রীর সমর্থিত আজকের এই প্রস্তাব তার যাত্রাপথে প্রতিবন্ধক। মাননীয় বিরোধী দলীয় নেতা আমার বক্তব্যের ভুল ব্যাখ্যা দিচ্ছেন মাননীয় স্পিকার। আমার বক্তব্যের কোন জায়গায় আমি অধিকারকে অস্বীকার করিনি মাননীয় স্পিকার। আমি অধিকার প্রতিষ্ঠা করতে চাই মাননীয় স্পিকার, কিন্তু বর্তমান বাস্তবতাকে বোঝাতে গিয়ে আমার সেই কথাটি বলতে হয়েছে। উনি আমার বক্তব্যের ভুল ব্যাখ্যা দিতে পারেন না মাননীয় স্পিকার। আসলে বিতর্কটা তো ব্যাখ্যা নিয়েই হবে, কাজেই আপনি আপনার ব্যাখ্যা দেবেন। কিন্তু মাননীয় স্পিকার, এখানে পয়েন্ট অফ প্রিভিলেজে পরিষ্কারভাবে বলা আছে মাননীয় স্পিকার যে প্রধানমন্ত্রীর বক্তব্যের ভুল ব্যাখ্যা দিলে আমি পয়েন্ট অফ প্রিভিলেজ তুলতে পারি মাননীয় স্পিকার। উনি আমার বক্তব্যের ভুল ব্যাখ্যা দিয়েছেন। উনি আপনার বক্তব্যের ওনার যে ধারণা আপনার বক্তব্য সম্পর্কে সেটা দিয়েছেন। মাননীয় স্পিকার, ধারণার উপর তো বাস্তবতা টিকবে না মাননীয় স্পিকার। আমাকে আমার বক্তব্যের মধ্যে বারবার ডিস্টার্ব করা হচ্ছে অহেতুকভাবে। আমি আপনার প্রোটেকশন দাবি করছি মাননীয় স্পিকার। আমরা ওর বক্তব্য শুনি, পরে আপনি জবাব দেওয়ার সুযোগ পাবেন। মাননীয় স্পিকার, মাননীয় প্রধানমন্ত্রী ভুল ব্যাখ্যা দেননি, কিন্তু আজকের প্রস্তাবের মধ্যে বরং নামে দান্দিক অব্যয় বলছে যে অধিকারকে অস্বীকার করা হয়েছে। জনাব স্পিকার, আমি আপনার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর সদয় অবগতির জন্য জানাতে চাই, জাতিসংঘের মানবাধিকারের সার্বজনীন ঘোষণাপত্রে 26-এর ক অনুচ্ছেদে অত্যন্ত স্পষ্ট করে বলা হয়েছে অন্ততপক্ষে প্রাথমিক পর্যায়ে শিক্ষা অবৈতনিক হবে, প্রাথমিক শিক্ষা বাধ্যতামূলক হবে এবং উচ্চতর শিক্ষা মেধার ভিত্তিতে সকলের জন্য সমানভাবে উন্মুক্ত থাকবে। অর্থাৎ নিজের ইচ্ছানুসারে মেধার বিশেষ যোগ্যতা ছাড়া যে কোনো বিষয়ে উচ্চতর শিক্ষা গ্রহণ কারো অধিকার হতে পারে না। আর ঠিক এই কারণেই সার্বজনীন অধিকার বাস্তবায়নের ক্ষেত্রে আমরা উচ্চশিক্ষার নিম্নবর্তী মৌলিক স্তর, বিশেষ করে প্রাথমিক এবং মাধ্যমিক পর্যায়ের শিক্ষার বর্তমান চিত্রটি বিবেচনা করব।
মাননীয় স্পিকার, শিক্ষার অধিকার পুরোপুরি প্রতিষ্ঠিত হয়েছে আমরা কিন্তু এই কথাটি বলছি না। আমরা যে কথাটি বলতে চাই, অন্য যে কোনো সময়ের তুলনায় বর্তমানে শিক্ষার অধিকার প্রতিষ্ঠার আন্দোলন ক্রমান্বয়ে এগিয়ে চলেছে। সামরিক খাতের চাইতে শিক্ষা খাতে অধিক বরাদ্দ দিতে হবে, এই দাবি আজকে হাটে মাঠে ঘাটে সর্বত্র সঞ্চালিত। জনাব স্পিকার, আমরা আশান্বিত হই এই অধিকার চেতনা আমাদের অধিকার বোধকেই সমুন্নত রাখবে, নিশ্চিত করবে তার পূর্ণ বাস্তবায়ন। ইতিহাস পর্যালোচনা করলে আমরা দেখতে পাই সেই সামন্ত যুগে সাধারণ মানুষের শিক্ষার অধিকারটি স্বীকৃত ছিল না, যার প্রমাণ মেলে সামন্ত প্রভু অর্থাৎ উচ্চ শ্রেণী মানুষের সন্তানদের জন্য শিক্ষার সুযোগ সৃষ্টি করে তা থেকে ভূমিহীন কৃষকের সন্তানদের বঞ্চিত করার মধ্য দিয়ে। কারণ তারা জানতো কৃষককে লেখাপড়া শেখালেই তাদের চোখ খুলে যাবে, তাদেরকে তখন ঠকানো কঠিন হবে। হীরক রাজার মতো তাই তারা কৃষক প্রজাদের শোনাতেন, জ্ঞানের কোনো শেষ নাই, জ্ঞানের চেষ্টা বৃথা তাই। ইতিহাস পর্যালোচনা করলে আমরা আরো দেখতে পাই আলেকজান্ডারের উন্নততর শিক্ষার প্রয়োজনীয়তাকে উপলব্ধি করে তার পিতা ফিলিপ তাকে পাঠালেন অ্যারিস্টটলের কাছে, অথচ দাসদের সন্তানদের শিক্ষার অধিকার তিনি বেমালুম উপেক্ষা করলেন। অন্যদিকে বর্তমানে আলেকজান্ডারের মতো এলিট শ্রেণীর সন্তানদের পাশাপাশি মাননীয় স্পিকার, আপনার আমার আর সাধারণ খেটে খাওয়া মেহনতি মানুষের সন্তানদের শিক্ষার স্বীকৃতি অধিকার বারবার করে প্রমাণ করে আজকের এই প্রস্তাবটি কতটুকু ভ্রান্ত, কতটুকু ভুল। আমাদের এই ভূখণ্ডে আমরা দেখেছি ইংরেজি আমলের বৈষম্যমূলক শিক্ষা, যার উদ্দেশ্য কিছু ব্রাউন ইংলিশ ম্যান তৈরি করা, যাদের চামড়ার রং কালো হলেও মানসিকতা হবে ব্রিটিশদের মতো, যারা হবে জনগণের প্রভু। আর এরই ধারাবাহিকতায় পাকিস্তান আমলে 1959 সালে শরীফ কমিশন, 66 সালে জাস্টিস হামদুর রহমান কমিশন এবং 69 সালের অন্তর্বর্তীকালে নূর খাঁ কমিশন যে শিক্ষানীতি প্রণয়ন করে তার প্রত্যেকটি ছিল মুষ্টিমেয় সুবিধাভোগী শ্রেণীর মধ্যে শিক্ষার সকল সুযোগ সুবিধাকে সীমাবদ্ধ রাখবার গণবিরোধী নীতি। পূর্ব পাকিস্তানের অধিকার সচেতন ছাত্র সমাজ এই প্রত্যেকটি শিক্ষা সংকোচন নীতিকে বর্জন করে এর বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তোলে। আগ্নেয়গিরি অগ্নুৎপাতের মতো যার বহিঃপ্রকাশ ঘটেছিল মহান মুক্তিযুদ্ধে ছাত্র সমাজের সর্বাত্মক অংশগ্রহণের মধ্য দিয়ে। আর ঠিক এই কারণেই সদ্য স্বাধীন বাংলাদেশে 72-এর সংবিধানে জনগণের শিক্ষার অধিকারকে সম্মানজনকভাবে স্বীকৃতি প্রদান করা হয়। 1973 সালে প্রাথমিক শিক্ষাকে সম্পূর্ণভাবে জাতীয়করণের সিদ্ধান্ত গ্রহণ করা হয় এবং প্রস্তাব করা হয় যে প্রথম 5 সালা পরিকল্পনায় দেশে 5000 নতুন প্রাথমিক বিদ্যালয় স্থাপন করা হবে। অধিকার যদি নাই থাকে মাননীয় স্পিকার, তাহলে এই পদক্ষেপগুলি কেন নেওয়া হয়? 2000 সালের মধ্যে সবার জন্য শিক্ষা কর্মসূচি, মেয়েদের জন্য 10ম শ্রেণী পর্যন্ত বেতন মওকুফ, এমনকি বিশ্বব্যাংক এডিবি সহায়তায় ফুড ফর এডুকেশন সিস্টেম চালু করে শিক্ষার আন্দোলন প্রতিষ্ঠার আন্দোলন চলছে মাননীয় স্পিকার। শিক্ষার সার্বিকীকরণ, শিক্ষার গ্লোবালাইজেশন সারা বিশ্বব্যাপী শিক্ষাকে দিয়েছে একটি আন্তর্জাতিক মাত্রা। আর এই রকম একটি পরিস্থিতিতে সরকারি দলের উত্থাপিত আজকের এই প্রস্তাব একটি হাস্যকর প্রসঙ্গের অবতারণা করে মাত্র। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ।